হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা পরিবেশবিদ্যার ক্লাসে ডব্লিউবি টেট 2013 এবং 2014তে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যা তোমাদের প্রাইমারি টেট 2023-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসটা থেকে মিনিমাম 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু তোমাদের হুবহু প্রশ্ন কমন পড়বে। তো এই ক্লাসটি খুব যত্ন সহকারে তোমরা করো এবং নিজেদের প্রিপারেশানটা দেখো কেমন আছে, নিজেরা পার্টিসিপেট করো প্রত্যেকটা প্রশ্ন এবং নিজেদের প্রিপারেশান নিজেরাই বুঝতে পারবে। শুরু করা যাক প্রথম প্রশ্নটা দিয়ে, কি আছে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন বলেছে, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? এটা ক্লাস 6-7-এর বইতে এই প্রশ্নগুলো আছে কিন্তু। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? অপশান এ সালফারের গলন, অপশান বি জলের স্ফুটন, অপশান সি সম্পৃক্ত দ্রবণ থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ, অপশান ডি সালফারের জ্বলন। তো ঝটপট বলো এখানে সঠিক উত্তরটি কী হবে, কোনটি রাসায়নিক পরিবর্তন? আমরা দুরকম পরিবর্তন জানি, এক হলো ভৌত পরিবর্তন আর দুই হলো রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনগুলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানে আবদ্ধ হয় তাদেরকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। তো এখানে সালফারের যে জ্বলন এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন। অপশান ডি কিন্তু সঠিক উত্তর এখানে। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, মশা ম্যালেরিয়ার বাহক এই তত্ত্বটি রোনাল্ড রড ভারতের কোন শহর থেকে গবেষণা করে আবিষ্কার করেছেন? খুব সুন্দর প্রশ্ন। আর এই প্রশ্নটা নিয়ে কিন্তু 2013 সালে কিন্তু বিশাল একটা হইচই ফিরেছিল, কারণ প্রশ্নটার উত্তর একটু অন্যরকম হবে। তো অপশান এতে আছে দেখো কলকাতা, অপশান বিতে আছে চেন্নাই, অপশান সিতে আছে এলাহাবাদ, অপশান ডিতে আছে সেকেন্দ্রাবাদ। ঠিক আছে, তো পরীক্ষায় উত্তরটা সেকেন্দ্রাবাদ নিয়েছিল। তারপরে এইটার উপরে প্রশ্নটাকে কেস করা হয়েছিল, কেসের পরে এই প্রশ্নটার উত্তর কলকাতা উত্তরও নেওয়া হয়েছিল। মানে দুটো উত্তর এখানে হয়েছিল, এক অপশান এ কলকাতা আর 2 অপশান ডি সেকেন্দ্রাবাদ। কেন কেন দুটো উত্তর হবে সেটা একটু জেনে নিই আমরা। ঠিক আছে, তো রোনাল্ড রস যখন সেকেন্দ্রাবাদে ছিল, উনি প্রথমে 1897 থেকে সেকেন্দ্রাবাদে ছিল। সেই সময় তিনি এই ম্যালেরিয়ার যে মশা যে ম্যালেরিয়ার বাহক সেটা কিন্তু পরীক্ষা শুরু করেছিল। তারপর তিনি চলে এসেছিল কোথায়? কলকাতার এসএসকেএম হসপিটাল। কোথায়? এসএসকেএম। ঠিক আছে, কলকাতার এসএসকেএম হসপিটালে এসে তিনি কিন্তু এই তার মশা ম্যালেরিয়ার বাহক এই কাজটা কিন্তু তিনি শেষ করেছিলেন। তো দুটো জায়গায় তার সঙ্গে সংস্পর্শে ছিল, তাই দুটোতেই কিন্তু তিনি উত্তর নেওয়া যেতে পারে। তাই এটা আমাদের ক্লাস 6-এর বইয়ে বা 7-এর বইয়ে কিন্তু এটা হুবহু, বা 8-এর বই আই থিঙ্ক, আমার মনে পড়ছে না, কোনো একটা বইয়ে কিন্তু এই প্রশ্নটা আছে। তো প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পুরো ডিটেলসটাই কিন্তু বইতে আছে। তো তোমরা একটু বই দেখে নিতে পারো। তো এখানে উত্তর কিন্তু অপশান এ অথবা অপশান ডি দুটোই হবে। তো এখানে যে কোনো একটা ঠিক করলেই হবে, তো কোনো অসুবিধা নেই। তো এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এ অর ডি। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়? এটা ক্লাস 8-এর বই থেকে দেওয়া। ঠিক আছে, অপশান এ জ্যাট্রোফা, অপশান বি আম, অপশান সি সরষে, অপশান ডি কার্পাস। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? ঝটপট বলার চেষ্টা করো। প্রশ্ন নাম্বার দিয়ে তোমরা তোমাদের উত্তরটা করার চেষ্টা করবে, আর আমি যতটা পারবো প্রত্যেকটা উত্তর কিন্তু ডিটেলসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, কারণ এখনও অনেক দেরি আছে পরীক্ষা। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন একটু আলোচনার মাধ্যমে যদি করে রাখি তাহলে আমাদের মনে থাকবে। তারপরে তো ম্যারাথন ক্লাস পরীক্ষার আগে আগে আমি নিবই, তখন খুব স্পিডে টেনে দেবো। তো এখন আমরা আস্তে আস্তে একটু পড়ে নিই। ঠিক আছে, তো বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? অপশান এ জ্যাট্রোফা। ঠিক আছে, ক্লাস 8-এর বইয়ে কিন্তু এটা আছে। তো তোমরা ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে পরিবেশ এবং বইগুলো আছে সেই বইগুলো একটু বাড়িতে পড়াশোনা করো, কারণ আমরা দেখেছি বিগত বছরের টেটগুলোতে সেখান থেকে কিন্তু হুবহু 7-8টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে, তাও এই ইবিএসের পেপারে। তো ওই প্রশ্নগুলো কিন্তু করার জন্য একটু বইগুলো পড়তে হবে। তো ভালো করে একটু পড়ো যাতে মনে থাকে পরীক্ষা পর্যন্ত, সেই হিসেবে কিন্তু তোমাদের একটা প্রিপারেশন দরকার। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। দেখো ডাস্ট বোল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? অপশান এ জলাভূমি বুঝিয়ে ফেলা, অপশান বি মৃত্তিকা ক্ষয়, অপশান সি জীববৈচিত্র্য হ্রাস, অপশান ডি পারমাণবিক বিস্ফোরণ। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর পাবে। ঠিক আছে, যদি তোমরা রীতা পাবলিকেশন একটু দেখো সেখানে জলাভূমি বুঝিয়ে ফেলা দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডাস্ট বোল বলতে
মৃত্তিকা ক্ষয়কে বোঝানো হয়। মাটি যে ক্ষয়ে যায় সেই মাটি ক্ষয়টাকেই বলা হয় ডাস্ট বল। ঠিক আছে, তো আমি এখানে অপশান বি করব, আর বি অপশানই হয়তো আমাদের অফিসিয়াল অ্যান্সার কিটে নেওয়া আছে। তোমরা দেখে নিও একটু, যদি কারোর কাছে থাকে সেখানে দেখবে মৃত্তিকা ক্ষয়টা দেওয়া আছে। অপশান বি কিন্তু এখানে উত্তর হবে, কখনোই জলাভূমি বুঝিয়ে ফেলা কিন্তু উত্তর হবে না। ঠিক আছে, তাহলে ডাস্ট বল কথাটি কোন ঘটনার সঙ্গে যুক্ত? মৃত্তিকা ক্ষয়, কারণ মাটি যখন ক্ষয়ে যায় তখন সেটাকেই আমরা বলি ডাস্ট বল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, তালাব। দারুণ ইম্পর্টেন্ট একটা শব্দ তালাব। তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশান এ মৃত্তিকা সংরক্ষণ, অপশান বি বন সংরক্ষণ, অপশান সি শস্য সংরক্ষণ, অপশান ডি জল সংরক্ষণ। তো তালাব শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত বলো তো, ঝটপট বলো। তালাব কি জিনিস? তালাব কিছুই না, যে এই যে বৃষ্টির জলটা পড়ে, বৃষ্টির জলটা যখন পুকুরে এসে যখন সংরক্ষিত হয় বা পুকুরে এসে যখন জমা হয় তখন সেটাকে আমরা বলি তালাব। তাহলে তালাব কিসের সঙ্গে সম্পর্কিত? তালাব হলো জল সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। অপশান ডি কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে আমরা যাই। 6 নম্বর প্রশ্ন, মিথেন গ্যাসের উৎস কী? এ তো 5-6 বইতেও আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। মিথেন গ্যাসের উৎস, অপশান এ পারমাণবিক বিস্ফোরণ, অপশান বি ধান ক্ষেত এবং মাংসাশী পশু, অপশান সি গবাদি পশু ও মাংসাশী পশু, অপশান ডি ধান ক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু। তো মিথেন এর সংকেতটা কি আমরা যদি দেখি, CH4, যাকে আমরা মার্স গ্যাসও বলে থাকি। ঠিক আছে, এই মিথেন থেকে মিথেন হাইড্রাইডও উৎপন্ন হয়। খনিতে, কয়লা খনিতে যখন গ্যাসটা বেরিয়ে যায় সেটাকে মিথেন হাইড্রাইড এইসব গ্যাস আমরা পেয়ে থাকি। তো এই মিথেন কিসের ফলে হয়? গবাদি পশু, পচা জলাভূমি বা ধান ক্ষেত থেকেও কিন্তু উৎপন্ন, ধানের যে ক্ষেত থাকে সেখান থেকেও মিথেন উৎপন্ন হয়। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রতিবেশী কোন দেশে জাতীয় পশু টাকিন? ভারতের প্রতিবেশী কোন দেশে জাতীয় পশু টাকিন? তো দেখো, এই জাতীয় পশু কিন্তু প্রাইমারি টেটের দারুণ একটা ইম্পর্টেন্ট জায়গা। কেন তোমাদেরকে বলি, 2013 সালের প্রশ্ন আমরা করছি। 13 সালে জাতীয় পশু টাকিন কোন দেশে সেটা দিয়েছিল। 2014 যে টেটটা 15তে হয়েছিল সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম দিয়েছিল। আবার 2022-এ টেটেও পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম দিয়েছে। তাহলে দেখো, জাতীয় পশুটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ফেভারিট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল টেটের। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাই এই জায়গাগুলো কিন্তু আমাদের আশেপাশে যতগুলো দেশ আছে সেগুলোর জাতীয় পশু, আমাদের আশেপাশে যেগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোর জাতীয় পশু, এমনকি ভারত এবং পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী কী আছে সেগুলো কিন্তু একটু তোমরা ভালো করে দেখে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে আর আসে, তাই এই জায়গাটা কিন্তু ছাড়া যাবে না। তো দেখো, ভারতের প্রতিবেশী দেশ যার জাতীয় পশু টাকিন সেটা হলো কি? নেপাল, ভুটান, পাকিস্তান ও চীনের মধ্যে কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হবে ভুটান। তাহলে আমি এখানে এই যে 3টে আছে এই 3টেটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তো বাকিগুলো তোমরা একটু ইন্টারনেট সার্চ করে বা কোনো বই থেকে লিখে নিও। নেপালের জাতীয় পশুর নাম কি? গরু। ঠিক আছে, পাকিস্তানের জাতীয় পশুর নাম কি? বন ছাগল। আর চায়না বা চীনের জাতীয় পশুর নাম কি? জায়ান্ট পান্ডা। ঠিক আছে, GIANT, জায়ান্ট পান্ডা। এগুলো কিন্তু একটু পড়ে রাখতে হবে। ভুটানের জাতীয় পশুর নাম টাকিন। তাহলে এখানে কিন্তু 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি। নেক্সট প্রশ্ন, আরও একটা VVI প্রশ্ন। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম কি? অপশান এ মৌসুনী দ্বীপ, অপশান বি জম্মু দ্বীপ, অপশান ডি লোহাচারা দ্বীপ, অপশান ডি ঘোড়ামালা দ্বীপ। তো এটা দেখো 2013 সালের প্রশ্ন। ঠিক আছে, সেই হিসেবে রেসপেক্টে কিন্তু আমরা উত্তর করব। তো আমরা জানি লোহাচারা দ্বীপ 2002 সালের পর থেকে কিন্তু আর ঠিকঠাক করে কিন্তু দেখা যায় না, একদম পুরোপুরিভাবে লুপ্ত ওটা, মানে এটা আর দেখা যায় না। তো এখানে কিন্তু লোহাচারা দ্বীপই কিন্তু উত্তর হবে। অনেক জায়গায় ঘোড়ামালা দ্বীপ বলবে, তো ঘোড়ামালা দ্বীপ 2022-এ এসে আমরা জানতে পেরেছি 2022-এ ঘোড়ামালা দ্বীপটি কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে, মানে এখনও পুরোপুরিভাবে ডুবে যায়নি। তাই ঘোড়ামালা দ্বীপ কিন্তু উত্তর হবে না, উত্তরটা হবে লোহাচারা দ্বীপ। ঠিক আছে,
কত সাল থেকে এটা খুঁজে পাওয়া যায় না? 2006। আচ্ছা 2002 বলেছিলাম না, তো এটা 2006 হবে। তাহলে 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 9 নাম্বার প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? পর্ণমোচী বৃক্ষ কাকে বলে? যে বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ে তাকে আমরা বলি পর্ণমোচী বৃক্ষ। অপশান এ পাইন, অপশান বি বাইন, অপশান সি বট, অপশান ডি শাল। তো ঝটপট বলো কোনটি পর্ণমোচী বৃক্ষ? তো পর্ণমোচী বৃক্ষ কোনটি? শাল গাছ হলো একটি পর্ণমোচী বৃক্ষ, কারণ এই গাছের পাতা ঝরে যায়। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর এখানে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 10 নম্বর প্রশ্ন, দারুণ দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য জায়েন্ট মাইগ্রেশন, দ্য গেট মাইগ্রেশন কোন কোন অরণ্যের মধ্যে ঘটে? ঠিক আছে, গেট মাইগ্রেশন মানে কি সেটা আগে বলো। মানে বৃহত্তম পাল যেটাকে বলা হয়। ঠিক আছে, পাল বলতে মানে একসঙ্গে যখন অনেকগুলো যখন থাকে, খুব বড় যখন হয়, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, ঠিক আছে, এরকম বৃহত্তম পাল, ঠিক আছে, মহিষ হতে পারে, এইগুলোকে বলা হয় দ্য গ্রেট মাইগ্রেশন। কোন কোন অরণ্যের মধ্যে ঘটে থাকে? অপশান এ পেরিয়ার ও কানহা, মানে দেখো ন্যাশনাল পার্কগুলোর নাম দিয়েছে, ঠিক আছে, তো বন্দিপুর ও করবেট, বক্সা ও কাজিরাঙ্গা, অপশান সি মাসাই মারা ও সেরেঙ্গেটি, ঠিক আছে, সেরেঙ্গেটি এটা। তো ঝটপট বলো গেট মাইগ্রেশন কোন কোন অরণ্যের মধ্যে ঘটে থাকে? তাহলে দেখো অরণ্য সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিবেই, সেগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। কোন অরণ্যে কী পাওয়া যাচ্ছে, কোন অরণ্যে কিছু নতুন কিছু আনা হয়েছে কিনা, যেটা আমরা আগেরবার দেখেছিলাম 2022 সালে টেটে, সেরকম প্রশ্ন কিন্তু রিলেটেড প্রশ্ন পাবে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে মাসাই মারা ও সেরেঙ্গেটে। অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পানি কোনটি? দেখেছো তো 2022 সালে, আচ্ছা এটা 2013 সালেই প্রশ্ন দিয়েছিল না, আমি 12 বলে দিলাম, হট করে 15 বলেছি হয়তো, যাই হোক এটা 2022-এর টেটেও কিন্তু পড়েছিল, রিপিট প্রশ্ন। দেখেছো তো প্রশ্ন রিপিট হয়, তাই এই চ্যাপ্টারগুলো বা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে যেতে হবে। তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান বি হাতি, অপশান সি একশৃঙ্গ গন্ডার, অপশান ডি মেছো বিড়াল। এই মেছো বিড়ালেরই আরেকটা নাম হয় ইংরাজিতে ফিশিং ক্যাট, ঠিক আছে। তো রাজ্য প্রাণী কি কোনটা পশ্চিমবঙ্গের? ঝটপট উত্তর বলো। 11 নম্বর প্রশ্ন, আমরা সবাই জানি এটার উত্তর কিন্তু অপশান ডি মেছো বিড়াল হবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 12 নম্বর প্রশ্ন, আরও একটা সুন্দর প্রশ্ন। আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়? মানে মোটর গাড়ি চালাতে গেলে পেট্রোল বা ডিজেল বা পেট্রোল লাগে সাধারণত, সেই পেট্রোলের বদলে আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে জ্বালানি রূপে ব্যবহার করা হবে। কোথায়? অপশান এ ভারত, অপশান বি মরক্কো, অপশান সি ইন্দোনেশিয়া, অপশান ডি ব্রাজিল। তো ঝটপট বলো এটার উত্তর কী হবে? তো দেখো আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে মোটর গাড়ির জ্বালানোর শক্তিরূপে ব্যবহার করা হচ্ছে অপশান ডি ব্রাজিলে। তাহলে ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, আরাবাড়ি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত? আরাবাড়ি নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত? আরাবাড়ি আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি নামক একটা গ্রামে কিন্তু হয়েছিল। তো কত সালে এটা হয়েছিল? এটা 1971 সালে কিন্তু 1971। ওই সেখানকার যে অজিত কুমার ব্যানার্জি ছিল তার উদ্যোগেই কিন্তু এই আরাবাড়ির ঘটনাটা কিন্তু ঘটেছিল। তো যাই হোক আমরা অত কিছু জানার দরকার নেই, সালটা মনে রাখলাম। আরাবাড়ি হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে। কোথায় মানে কোন ঘটনার সঙ্গে বিখ্যাত? অপশান এ চিপকো আন্দোলন, অপশান বি গ্যাস দুর্ঘটনা, অপশান সি যৌথ বনরক্ষা ব্যবস্থা, অপশান ডি স্পঞ্জ আয়রন কারখানা। তো ঝটপট বলো আরাবাড়ি কিসের সাথে বিখ্যাত বা কী জন্য বিখ্যাত? এই প্রশ্নটা 2013-তে যে টেটটা হয়েছিল তাতেও এসেছিলো, এবং 2014-তে যে টেট হয়েছিল যেটার আমরা 15-তে দিয়েছিলাম বা 15-তে ঘটেছিল সেই টেটটা, সেখানে কিন্তু রিপিট প্রশ্ন পড়েছিল। এটা কিন্তু 2015 সালেও পড়েছিল, মানে 14ই বলা ভালো, 15-তে পরীক্ষা হয়েছিল, সেই ডেটেও কিন্তু এটা পড়েছিল। তো এখানে কিন্তু উত্তর হবে যৌথ বনরক্ষা ব্যবস্থা। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, V4 দেখো শব্দ কিসের সঙ্গে জড়িত সেগুলো কিন্তু খুব পরীক্ষায় দিত আগে, এখনও দিতেই পারে। তো দেখো
তো ভুঁই4 শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশান এ উইয়ের ঢিপি, উই মানে যারা কাঠ খায়, ঠিক আছে, উই পোকা আমরা বলে থাকি, সেই উই পোকা। অপশান বি খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা। অপশান সি খড়ের গাদা। অপশান ডি বাদঝাড়। ঠিক আছে, এইটা ভুঁই4টা আরও একটা জিনিস হতে পারে, মাশরুম যদি বলে সেটাও হবে। তো মাশরুম মানে কি? ব্যাঙের ছাতা। তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর। আর কি হতে পারে? মাশরুম। ঠিক আছে, মাশরুম। এই যে এক্সট্রাগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে, প্রশ্ন ঘুরিয়ে কিন্তু এগুলো থেকে এবার প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তো ভুঁই4 শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? ব্যাঙের ছাতা বা খাদ্য উপযোগী ব্যাঙের ছাতা বা মাশরুম বলতে পারি। ঠিক আছে, যেটাকে মানে যেই সব ব্যাঙের ছাতা খাদ্যের উপযোগী হয়ে ওঠে তাকেই আমরা মাশরুম বলে থাকি। তো পরীক্ষার সময় এটা না দিয়ে উত্তর মাশরুম দিয়ে দিল, অপশানে কিন্তু গুলিয়ে যাবে তোমরা। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 5 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটা হয়? মানে প্যাসিভ স্মোকিং যেটাকে বলা হয়, কী জিনিসটা সেটা আগে বোঝার চেষ্টা করি। তো নিষ্ক্রিয় ধূমপান মানে তুমি ধরো ধূমপান করো না, কিন্তু তোমার পাশে যে থাকে সে ধূমপান করে, সেখান থেকে যে ধোঁয়াটা তোমার কাছে যাচ্ছে সেটাকে আমরা বলি নিষ্ক্রিয় ধূমপান। তো নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? অপশান এতে আছে সিওপিডি, অপশান ডিতে আছে টাইফয়েড, অপশান সিতে আছে কলেরা, অপশান ডিতে আছে ম্যালেরিয়া। তো সিওপিডির ফুল ফর্ম যদি কেউ জেনে থাকো সেটা তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি, যাই হোক, সিওপিডির ফুল ফর্ম কি। তো এবার আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করি। আগে দেখো, ধূমপানের ফলে কখনো টাইফয়েড, কখনো কলেরা, কখনো ম্যালেরিয়া রোগ হয় না। আমরা জানি এগুলো হয় না, তাহলে যে রোগটা হয় সেটা হলো সিওপিডি। তো দেখো, সিওপিডির ফুল ফর্মটা কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে, তো ফুল ফর্ম লাগবে না, সিওপিডি। দেখো, কিন্তু এখান থেকে আমরা এইটা জিনিস বুঝতে পারলাম যে রোগ সম্পর্কে কিন্তু প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে। তাহলে রোগগুলো কোনটা জলবাহিত রোগ, কোনটা বায়ুবাহিত রোগ, কোনটা ছত্রাকবাহিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া, কোনটা ভাইরাস, এই রোগ সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে। তাহলে ধূমপানের ফলে, নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয়? সিওপিডি। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। নিচের কোন গ্যাসগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজোন ছিদ্রের সৃষ্টি হয়? ক্লাস 10-এ আছে এটা, 10-এর ভৌতবিজ্ঞান বইয়ে ফার্স্ট চ্যাপ্টারে এটা আছে। এছাড়াও আমরা ক্লাস 8-7-এও এই প্রশ্নগুলো পেয়ে থাকি। তো অপশান দেখো, N2O CO SO2, অপশান বিতে আছে CH4 N2O CO2, অপশান সিতে আছে CH4 CFC SO2, অপশান ডিতে আছে N2O CH4 CFC। তো দেখো, CFC মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তো যদি কেউ ক্লাস 10-এর বইটা যদি প্রথম পেজটা পাল্টে দ্বিতীয় পেজে যদি যাও, তাহলেই কিন্তু তুমি এই উত্তরটা দেখতে পেয়ে যাবে। তো সেখানে দেওয়া আছে ওজোন স্তর ধ্বংসের কারণগুলি হলো, তার মধ্যে একটা সিএফসির ভূমিকা, আর একটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভূমিকা বা নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা। তো দেখো, সিএফসি আর নাইট্রোজেন কোথায় আছে? সিএফসি একমাত্র এখানে আছে আর এখানে আছে, কিন্তু এখানে সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেনটা এখানে আছে। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর। আর মিথেন তো আছেই, তো অপশান ডি এখানকার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, নিচের কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহার করা হয়? কীটনাশক রূপে ব্যবহার করা হয়। অপশান এ রেসারফিন, অপশান বি কুইনাইন, অপশান সি মরফিন, অপশান ডি রোটেনন। ঠিক আছে, যদি আমরা উত্তরটা নাও জানি রেসারফিন আমাদের কি কাজে লাগে সেটা আমরা জানি, তাহলে এটা তো উত্তর হবে না, কুইনাইনও হবে না, মরফিনও হবে না, এই তিনটে তো ভালো কাজে লাগে না, তো এটা তো কীটনাশক হতেই পারে না। তাহলে কীটনাশক কোনটা? অপশান ডি রোটেনন। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভিবিআই প্রশ্ন। এটার উত্তর অনেক জায়গায় অনেক রকম পাবে, অনেক মাস্টারমশাই ভুল উত্তর করায়, অনেকে অনেক উত্তর ভুল করায়। তো এটার কি উত্তর হবে সেটা আজকে জেনে রাখো। দুধের মধ্যে বা দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহার করে? অপশান এ অ্যালবুমিন, অপশান বিতে গ্লোবিউলিন, অপশান সিতে ল্যাকটোজ, অপশান ডিতে কেসিন। তো দেখো, অ্যালবুমিন আর গ্লোবিউলিন হবে না, উত্তর হয় এই দুটোর মধ্যে। আমরা জানি দুধে ল্যাকটোজ আছে, তো অনেকেই ভাবে এই ল্যাকটোজ না, ল্যাকটোজ কিন্তু কখনো প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় না। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে, তো প্লাস্টিক তৈরিতে কী ব্যবহার করা হয়? প্লাস্টিক তৈরিতে কেসিনকে ব্যবহার করা হয়। অপশান ডি কিন্তু উত্তর হবে। যারা সি বলছো তারা ভুল বলছো, দুধে ল্যাকটোজ পাওয়া যায় আমিও জানি, কিন্তু ল্যাকটোজের জন্য কিন্তু প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় না,
কেসিনি একমাত্র প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 19 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন শহরে সর্বপ্রথম ভূতাপীয় শক্তির ব্যবহার শুরু হয়েছে? অপশান এ পুনে, অপশান বি চণ্ডীগড়, অপশান সি কলকাতা, অপশান ডি সুরাট। তো এইটারও উত্তর কিন্তু আমার মনে হয় দুটো উত্তর হওয়া উচিত। তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট সব থেকে বেশি সেটাই আমি উত্তর করে দিচ্ছি। এখানে কিন্তু উত্তরটা পুনে হবে, ঠিক আছে? অনেকে যারা সুরাট বলছো তারাও হয়তো ঠিকই বলছো, কারণ আমি অনেক জায়গায় সুরাটের উত্তরটা দেখলাম, কিন্তু সুরাটের থেকে পুনেতে কিন্তু আগে ভূতাপীয় শক্তির ব্যবহার শুরু হয়েছিল, ঠিক আছে? তো সুরাট না বলে পুনে বলাটাই ভালো হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা উত্তরটা পুনে করে নিলাম। ভারতবর্ষে কোন শহরে সর্বপ্রথম ভূতাপীয় শক্তির ব্যবহার শুরু হয়েছে? অপশান এ পুনেতে। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? সুন্দরবন অনেক কিছুর খেতাব পায়, আর রামসার সাইট, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তারপরে হচ্ছে ন্যাশনাল পার্ক, এই সব যত কিছু আছে সবগুলোই কিন্তু তোমরা একটু বাড়িতে লিস্ট করে পড়ে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো অপশান এতে বলেছে 2001, অপশান বিতে বলেছে 2002, অপশান সিতে আছে 2003, অপশান ডিতে আছে 1987, 1987 সালে। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন পায় 1987 সালে। অপশান ডি কিন্তু সঠিক উত্তর। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। এই টোটাল 20টা প্রশ্ন ছিল 2013 সালে আসা, কারণ 13 সালে 100টা প্রশ্নের উপরেই কিন্তু আমাদের এই WB টেটটা হয়েছিল, সেখানে কিন্তু 20টা প্রশ্ন করেই ছিল। সমস্ত টপিক যে 5টা টপিক ছিল সেই 5টা টপিকের 20টা করে প্রশ্ন ছিল। এবার আমরা মুভ করছি 2014 যে টেটটা 2015তে হয়েছিল সেই টেটের প্রশ্নে, কারণ আমরা 50টা প্রশ্ন রেখেছি যাতে আমাদের সময় কম লাগুক এবং আমরা সব কিছু কিন্তু আলোচনা করে প্রিপারেশান নিয়ে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারি। তো দেখো কি বলেছে, পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদী কোনটি? অপশান এ দামোদর, অপশান বি ময়ূরাক্ষী, অপশান সি তিস্তা, অপশান ডি বিদ্যাধরী। তো এই প্রশ্নটা দেখে কিছু রিয়েলাইজ হচ্ছে দেখো এই প্রশ্ন দেখে রিয়েলাইজ করতে পারি আমরা 2022-এর টেট দিয়েছে অনেকে, যারা দাওনি তারা একটু শুনে যাও, আর যারা দিয়েছো তারা একটু রিয়েলাইজ করো, নদী থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাও আবার কি পশ্চিমবঙ্গে নদী থেকে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো অপশান ডি বিদ্যাধারী। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলি বন্য প্রাণী, মানে বনে যে প্রাণীগুলো থাকে? অপশান এতে ভেড়া, ঘোড়া। ভেড়া মানুষ বাড়িতে পোষে, ঘোড়াও বাড়িতে পোষে, তাহলে এটা বন্য প্রাণী নয়। অপশান বি ঘোড়া, ছাগল। ছাগল তো মানুষ বাড়িতেই পোষে, এটাও বন্য প্রাণী না। তাহলে এখানেও দেখো অপশান ডিতে ছাগল আছে, গরু আছে, এটা না। তাহলে একটাই অপশান পড়ে থাকলো বাঘ আর সাপ, তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? অপশান এতে আছে বট, জারুল, শাল। অপশান বিতে শাল, সেগুন, ওক। অপশান সিতে বাইন, গরান, গেওয়া। অপশান ডিতে আম, পেঁপে, শাল। ম্যানগ্রোভ আমরা জানি ম্যানগ্রোভ 100 রকমের গাছ হয়, ঠিক আছে? 100 রকম প্রজাতির গাছ কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে বা ম্যানগ্রোভ শ্রেণীর মধ্যে পড়ে। তো এখানে 3টে নাম বলেছে, তো আমরা জানি গেওয়া, গরান, বাইন, এগুলো সবই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে পড়ে। তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, বাইন, গরান, গেওয়া। নেক্সট 24 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? এটা আমরা কম বেশি সবাই জানি। তো অপশান এতে আছে ভীমরাও রামজি আম্বেদকর, অপশান বিতে আছে মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি মদন মোহন করমচাঁদ গান্ধী। এই শিক্ষামন্ত্রীর কথা শুনে আমার কালকে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য সেটা খুব হাস্যকর মনে হচ্ছে। মানে প্রত্যেকটা প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে যে শিক্ষক নিয়োগ, তাতে তিনি একটা লিস্ট দিয়েছেন, প্রায় 780 জনের মতো ভ্যাকেন্সি আছে, যেখানে 23 থেকে 24 হাজারের মতো একটা ভ্যাকেন্সি 9, 10, 11, 12-এর জন্যই বরাদ্দ করা হয়েছে 2022 সালে। সেটা 2023 সালে 1 বছর পর ভ্যাকেন্সি আরও কমে গেল।
কি করে যে বলেছে সেটা উনিই জানেন। তো সেটা বাদ দিয়ে আমরা এখন উত্তরটাই আসি। দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ মহাশয়। তাহলে 24-এর সঠিক উত্তর কিন্তু অপশান বি। নেক্সট প্রশ্নে মুভ করছি। দেখো 25 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত রোগগুলি কোনটি চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি হলো ডট পদ্ধতির চিকিৎসা ব্যবস্থায় ক্লাস 5-এর বইতে কিন্তু অনেক কভার আছে। তো এটা ভালো করে পড়বে। অপশান এ কলেরা, অপশান বি টাইফয়েড, অপশান সি যক্ষা, অপশান ডি হেপাটাইটিস। তো ডট কোন পদ্ধতির চিকিৎসায় ব্যবহার করা হয়? আমরা জানি যক্ষা। ঠিক আছে, অপশান সি কিন্তু সঠিক উত্তর, বা টিউবারকুলোসিস যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটাকে যক্ষা। নেক্সট প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলি যুক্ত? আমরা যে খাদ্য খাই, খাদ্যকে যে পরিপাক হয়, যে পৌষ্টিকতন্ত্র পৌষ্টিক নালীর মাধ্যমে, সেই পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোনটি যুক্ত? অপশান এ ফুসফুস আর শ্বাসনালী। এটা তো ফুসফুস তো আলাদা জিনিস, তাহলে এটা হচ্ছে না। হৃৎপিণ্ড ধমনী, এটাও তো আলাদা জিনিস, এটা তো আমাদের রক্তের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। বিক্ষোভ মূত্রথলি, এটা কিডনির সঙ্গে যুক্ত। তাহলে পরিপাকতন্ত্রের সঙ্গে একটাই বাকি থাকলো, পাকস্থলী আর অন্ত। যদি আমরা পরিপাকতন্ত্রের ছবিটা যদি দেখি, সেখানে কিন্তু অন্ত বলতে ক্ষুদ্রান্ত বৃহদন্তের মধ্যে দেখতে পাবো, এবং পাকস্থলী তো আছেই। তো অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? অপশান এতে আছে টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। অপশান বিতে আছে হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। অপশান সি আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি। অপশান ডিতে আছে ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত। ঝটপট বলো 27 নম্বর প্রশ্নের কী উত্তর হবে। তো দেখো, আমরা জানি হিউমাস সেটা আমাদের কাঁধ থেকে কনুই পর্যন্ত, আর ফিমারটা কোমর থেকে হাঁটু পর্যন্ত। তাহলে অপশান বিতে আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটাই আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা কিন্তু আমিও আগের প্র্যাকটিস সেটে কিন্তু অনেকবার করিয়েছি, তো এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি, নিচের কোন জোড়টি মেলানো ঠিকভাবে মেলানো? মানে দেখো কি বলেছে, এটা ঝাড়গ্রাম আছে, গ্রামের গয়রা ফলটা আসেনি, ঝাড়গ্রামের সঙ্গে বর্ধমান আর বিষ্ণুপুরের সঙ্গে বীরভূম। ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে এটা উত্তর। ডানকুনির সঙ্গে উত্তর 24 পরগনা, কালিম্পংয়ের সঙ্গে হাওড়া, বারুইপুরের সঙ্গে দক্ষিণ 24 পরগনা, রায়গঞ্জের সঙ্গে উত্তর দিনাজপুর, বালুরঘাটের সঙ্গে দার্জিলিং, তমলুকের সঙ্গে জলপাইগুড়ি। তো বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর, আমার নিজের এলাকা, তো এটা তো উত্তর হচ্ছে না। তো বারুইপুর দক্ষিণ 24 পরগনা আর রায়গঞ্জ উত্তর দিনাজপুর, মানে অপশান সি কিন্তু উত্তর হবে এখানে। তাহলে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। ক্লাস 5-এর বইটাই তোমরা যদি দেখো, প্রত্যেকটা জেলা এবং তার সদর দপ্তর বা সদর শহর বা সেই জেলায় কী কী উল্লেখযোগ্য স্থান সেগুলো কিন্তু আছে, সেগুলো একটু পড়ে রাখবে, কারণ প্রশ্ন কিন্তু পড়েছিল তোমাদের সুবিধার জন্য। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি, ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে? ধোঁয়াতে কোন কোন মৌলের বা অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে? অপশান এ সোডিয়াম পটাশিয়াম আয়রন, অপশান বি সালফার নাইট্রোজেন কার্বন, অপশান সি অ্যালুমিনিয়াম কপার আয়রন, অপশান ডি নিকেল কোবাল্ট মার্কারি। ঝটপট বলো 29 নম্বর প্রশ্ন, ধোঁয়াতে কোন কোন অধাতব মৌল গ্যাস থাকে? তো এখানে আমরা দেখব অধাতবগুলো সালফার নাইট্রোজেন কার্বন। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চল? মানে অরণ্য সম্পর্কে কিন্তু প্রশ্ন আসছে। অপশান এ পলাশ, বট, সেগুন। তো বট গাছ তো আমরা সমভূমিতে দেখা যায়, আমাদের বাড়ির আশেপাশে দেখেছি। পলাশ গাছও দেখেছি, পলাশ ফুল লাগে, ঠিক আছে। তো এগুলো তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলে হচ্ছে না। আম, জাম, গরান, আম জাম বাড়ির পাশে হয়, মানে সমভূমি অঞ্চলে হয়। দেখো গরান, বট, হেতল, বটটাও তো বাড়ির পাশে। তাহলে একটা জিনিসই দেখতে পাচ্ছি, এগুলো আমরা যে নামগুলো আছে, নামগুলোকেও যদি নাও শুনে থাকো, তাহলে এগুলো তো আমাদের আশেপাশে আমরা দেখতে পাই না।
তাহলে এগুলো পার্বত্য অঞ্চলেই হবে। সেগুলো কি? ওক, বাজ, রনোডেন্ডন। তো এগুলো কিন্তু উত্তর আমার হয়ে যাবে। তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন কি বলেছে? ধুলোর কণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয়? ধুলো কণার গায়ে, মানে ঠিক আছে, এটা ধুলোর কণা না লিখে ধুলো কণা লেখো। ধুলো কণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয়? অপশান এ নক্ষত্র, অপশান বি গ্রহ, অপশান ডি ছায়াপথ, অপশান ডি মেঘ। তো এখানে যে কটা অপশান আছে ঠিকঠাক উত্তর কিন্তু দেওয়া নেই। তো আমরা তার করেসপন্ডিং কোনো একটা উত্তর নিব, যেটা উত্তর হয়েছিল বা যেটা হবে সেটা হলো মেঘ। ঠিক আছে, এখানে মেঘ না বলে কুয়াশা যদি বলতো সেটা কিন্তু বেশি ভালো লাগতো, সেটা বেশি ইম্পর্টেন্ট হতো। তো কুয়াশা আমি লিখে রাখলাম। ঠিক আছে, কুয়াশা কিন্তু অ্যাকচুয়ালি উত্তরটা হয়, কিন্তু এখানে সেরকম কিছু নেই। তো মেঘটাকে আমরা উত্তর নিব যাতে সঠিক উত্তরটার ধার কাছে থাকে। চলো পরের প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন। দার্জিলিংয়ের জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায়? অপশান এ রেড পান্ডা, অপশান বি বুনো গাধা, অপশান সি জেব্রা, অপশান ডি অরিভ রিটেল টার্টেল। তো দেখো, দার্জিলিংয়ের জঙ্গলে নিচের কোন প্রাণীতে দেখা যায়? দার্জিলিংয়ের জঙ্গলে দেখা যায় রেড পান্ডাকে। আমরা জানি বক্সাতে, সিঙ্গলিলাতে কিন্তু রেড পান্ডা দেখা যায়। তো দার্জিলিংয়ের জঙ্গলে কিন্তু রেড পান্ডা দেখা যায়। দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে গানটি কোন ঋতুর পরিচায়ক? অপশান এ শরৎ, অপশান বি শীত, অপশান সি গ্রীষ্ম, অপশান ডি বসন্ত। তো ঝটপট বলো এটার উত্তর কী হবে? দারুণ অগ্নিবাণে রে এইটি গ্রীষ্ম ঋতুর সঙ্গে কিন্তু পরিচিত, বা গ্রীষ্ম ঋতুর সঙ্গে পরিচায়ক বা তার সঙ্গে রিলেটেড। তো দারুণ অগ্নিবাণে রে এটা গ্রীষ্ম ঋতুর সঙ্গে কিন্তু পরিচায়ক। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। বাসক পাতার নির্যাস, খুবই সুন্দর একটা প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয়? অপশান এ কলেরা, অপশান বি টিটেনাস, অপশান সি সর্দি কাশি, অপশান ডি ম্যালেরিয়া। ঝটপট উত্তর করার চেষ্টা করো। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? বাসক পাতার নির্যাস কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয়? বলো কি উত্তর হবে এটা? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি সর্দি কাশি। দেখবে আমাদের সর্দি কাশি লাগলে মধুর সাথে বাসক পাতার রস বা বাসক পাতা মধুর সঙ্গে খাইয়ে কিন্তু বাচ্চাদের বা বড়দেরও সর্দি কাশি নিরাময় করা হয়ে থাকে। চলো পরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন। নিচের কোন প্রাণীগুলি অতি সংকটাপন্নভাবে বিপন্ন? অপশান এ গরু ছাগল, অপশান বি ছাগল ভেড়া, অপশান সি শুয়োর ঘোড়া, অপশান ডি বাঘ একশৃঙ্গ গন্ডার। তো কোনটা অতি সংকটপূর্ণভাবে বিপন্ন? তো আমরা জানি গরু ছাগল তো হবে না, ছাগল ভেড়াও হবে না, শুয়োর ঘোড়াও হবে না। অপশান ডি তাহলে উত্তর হবে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার। এগুলোর অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। চলো পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, পরিবেশবিদ্যার শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসেবে নিচের কোন খাদ্যগুলি খেতে বলবেন? অপশান এ শাকসবজি, গাজর, চা, জল, অপশান বি দুধ আলু, ডিম, মাখন, ভাত, অপশান সি চা, জাম, শাকসবজি, জল, অপশান ডি বিট, হলুদ, চা, জল। তো দেখো এতগুলো অপশানের মধ্যে খুঁজবো কী করে? তো আমি দেখলাম চোখ যদি আমাদের ভালো ভিজুয়াল হয়, আমরা যদি ভালোভাবে দেখতে পাই, তো দেখতে পাচ্ছি চা কিন্তু পাই সব জায়গাতেই বলা রয়েছে। তো একজন শিক্ষক বা শিক্ষিকা সে তো চা খেতে বলবে না বাচ্চাকে, কারণ চা কখনো মানে যে খাদ্যগুলো খাবো তার শক্তি হিসেবে কিন্তু চা কখনো গণ্যত হয় না। তাহলে চা যেটা আছে সেগুলো বাদ দিয়ে দেবো। এখানে চা, এখানে চা, এখানেও চা, মানে তিনটে তো অলরেডি বাদ চলে গেল। তাহলে একটা পড়ে থাকলো, সেটাই উত্তর হবে। তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর, দুধ, আলু, ডিম, মাখন, ভাত। পরীক্ষার সময় এই টিক্সটা বা এইভাবে যদি উত্তর বের করতে পারো, অ্যাকুরেট এবং 100% সঠিক উত্তর আসবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু করার চেষ্টা করবে পরীক্ষার হলে, তাহলে তোমরা কিন্তু সঠিক উত্তরটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 37 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী?
আমাদের যে ক্যান্সার হয়, ত্বক ক্যান্সার, স্কিন ক্যান্সার যেটাকে বলা হয়, তার জন্য দায়ী কি? অপশান এ মেলানিন, অপশান বি ভিটামিন, অপশান সি আল্ট্রাভায়োলেট রশ্মি, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। তো স্কিন ক্যান্সারের জন্য মূলত দায়ী হচ্ছে ওজোন স্তর। আমরা দেখব ওজোন স্তরের লেয়ার যে অনেক ছিদ্র ছিদ্র ফুটো হয়ে গেছে, যার ফলে সূর্যের একটা রশ্মি, যে রশ্মিটার মধ্যে ভায়োলেট বা ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি যেটাকে আমরা বলি ইউভি বলি, সেই রশ্মিটা কিন্তু আমাদের শরীরে এসে পড়লে আমাদের শরীরে স্কিন ক্যান্সার হয়ে থাকে। তাহলে এখানে অপশান সি আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? মানে আমাদের যে হার্ট মানে হৃৎপিণ্ড আছে, তার অসুখ সারানোর ওষুধ কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? অপশান এ আম, অপশান বি সিঙ্কোনা, অপশান সি অর্জুন, অপশান ডি তামাক। আচ্ছা তমাক হয়ে গেছে, এটা তামাক হবে। তো বলো, হার্টের অসুখ আমরা জানি অর্জুন গাছের ছাল থেকে কিন্তু হার্টের অসুখ কমানোর কিন্তু ওষুধ পাওয়া যায়। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে মুভ করছি, 39 নাম্বার প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃষ্টির সম্ভাবনা কথা কোন প্রাণীরা বুঝতে পারে? বৃষ্টি হবে এই কথাটা কারা আগে বুঝতে পারে? অপশান এ কুকুর, অপশান বি পিঁপড়ে, অপশান সি গরু, অপশান ডি মুরগি। ঠিক আছে, তো এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি পিঁপড়ে। পিঁপড়েরা কিন্তু সবার আগে বুঝতে পারে বৃষ্টি হবে কিনা। নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে কলেরা রোগের চিকিৎসার নিচের কোন ব্যবহার করার কথা আপনি বলবেন? কলেরা রোগ যদি কারো হয় তাকে চিকিৎসা করার জন্য কী ব্যবহার করতে বলবেন? অপশান এ জিপিএস, অপশান বি বিআরএস, অপশান সি এনআরএস, অপশান ডি ওআরএস, ওআরএস যেটাকে বলা হয়। ঠিক আছে, তো কোনটা ব্যবহার করতে আপনি বলবেন যদি কারোর কলেরা রোগ এর সম্মুখীন হয় বা কারো কলেরা রোগ হয়েছে? ঝটপট বলো 40 নম্বর প্রশ্নের কোনটা উত্তর হবে? তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তরটা কিন্তু অপশান ডি ওআরএস হয়ে যাবে, ওআরএস যেটাকে বলা হয়। চলো পরের প্রশ্নে মুভ করছি, 41 নম্বর প্রশ্ন, নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়? অপশান এ গোবর, অপশান বি মাছের কাঁটা, অপশান সি প্লাস্টিক, অপশান ডি পুরনো কাগজ। তো 2022 সালের টেট যদি কেউ দিয়ে থাকো দেখবে প্লাস্টিক রিলেটেড একটা প্রশ্ন পড়েছিল কিন্তু, সেটা দূষণ ঘটায়, তাই তো? তাহলে এখানে বলেছে কোনটি দূষণ ভূমিক্ষয় ঘটায়, তো প্লাস্টিক দূষণ বা প্লাস্টিক কিন্তু ভূমিক্ষয় ঘটায়। তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, শুয়োপোকা হলো, শুয়োপোকাটা কী জিনিস? অপশান এ একটি পূর্ণাঙ্গ পতঙ্গ, অপশান বি পতঙ্গের লার্ভা দশা, অপশান সি একটি পরিণত স্তন্যপায়ী, অপশান ডি একটি পরিণত পাখি। তো শুয়োপোকাটা কী? শুয়োপোকা হলো পতঙ্গের লার্ভা দশা, পতঙ্গের লার্ভা দশা অপশান বিতে আছে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি, 43 নম্বর প্রশ্ন, কি বলেছে? বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত? বায়ু দূষণ যে হয় তার ফলে কোন রোগটি সম্পর্কিত? এই প্রশ্নটা আমি এর আগেও কোনো দিন হয়তো করিয়ে দিয়েছি, আমার মনে পড়ছে, তো বলার চেষ্টা করো তোমরা আগে, আমি অপশানগুলো একটু পড়ি। অপশান এতে আছে ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, অপশান বি টিটেনাস, আর্থাইটিস, অপশান আরেকটা আছে ডায়াবেটিস, অপশান সিতে আছে ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ, অপশান ডিতে আছে বঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা। তো দেখো ডায়াবেটিস রোগটা কখনো কিন্তু বায়ু দূষণের ফলে হয় না, তাহলে অপশান বি আর অপশান সি চলে গেল। কলেরা রোগটাও কিন্তু বায়ু দূষণের ফলে হয় না, মশার ফলে হয়, মশা, ভিব্রিও কলেরা মশা। ঠিক আছে, তাহলে একটাই অপশান পড়ে থাকলো বঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা। অ্যাজমা মানে হাঁপানি যেটাকে বলা হয়। ঠিক আছে, অপশান ডি কিন্তু সঠিক উত্তর। এটা কিন্তু ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বইয়ের লাস্ট চ্যাপ্টারে কিন্তু আছে, পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলো আছে, তো এগুলো একটু পড়ে রাখতে হবে, প্রশ্ন সলভ করলেই উত্তরগুলো হয়ে যাবে, অত কিছু যে ডিটেলস পড়তে হবে এমন কিছু না, কিন্তু বাট জানা থাকলে খুব ভালো, তাহলে পরীক্ষার সময় কিন্তু অনেক হেল্প হয়। চলো পরের প্রশ্নে মুভ করি, 44 নম্বর প্রশ্ন, আরাবাড়ি, দেখছো রিপিট প্রশ্ন, তাহলে এই প্রশ্নটা ভিভিআই প্রশ্ন। আরাবাড়ি যে জন্য বিখ্যাত
কি? অপশান এ সৌধ সংরক্ষণ, অপশান বি যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা, অপশান সি একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ, অপশান ডি বাঘ সংরক্ষণ। তো বলো আরাবারি কী জন্য বিখ্যাত? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা। বি নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে। ইংরাজিতে যদি বলি JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? JFM, যৌথ বন সংরক্ষণ ব্যবস্থার ইংরাজি নাম হলো JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 45 নাম্বার প্রশ্ন, নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরি হয়? অপশান এ ছাটিম বট, অপশান বি বেল আম, অপশান সি শন পাট, অপশান ডি ছাতিম আম। তো আমরা সবাই জানি পোশাক পাট থেকে তৈরি হয়, বস্তা ফস্তা পাট থেকে তৈরি হয়। তো পাট একটা অপশানেই আছে, তো সেটাই উত্তর হবে শন পাট। অপশান সি কিন্তু সঠিক উত্তর। তাহলে 45 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু শন ও পাট। নেক্সট প্রশ্ন 46 নাম্বার প্রশ্ন, একটা ভালো প্রশ্ন আছে দেখো। পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি পরীক্ষার্থীদের দেখিয়েছেন। কোন প্রাণীর ছবি? এদের মধ্যে কোনগুলির পালক ও আঁশ আছে? এমন একটা ছবি দেখিয়েছ যার মধ্যে পালক থাকবে, আর একটা ছবি দেখানো হয়েছে যেখানে আঁশ থাকবে। তো দেখো কি উত্তর হবে। আঁশ কার থাকে? আঁশ সাধারণত মাছের থাকে, তাই না? তো বলো এখানে উত্তরটা কি হবে। আর পালক পাখির থাকে। তো এখানে মাছ দেখে তারা মাছটা সবার আগে টিকে চোখে আসবে, কিন্তু পালক কি শামুকের থাকে? না, তাহলে এটা হচ্ছে না। বাঘের কি পালক থাকে? না। কুনো ব্যাঙের পালক? না। পায়রার পালক থাকে। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আর হাঙ্গর তো একটা মাছ, তাহলে ওর আশা থাকবেই। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 47 নাম্বার প্রশ্ন, নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, মানে পৃথিবী থেকে হারিয়ে গেছে? অপশান এ ব্ল্যাক ব্যাক, অপশান সি অলিভ রিটেল টার্টল, অপশান সি ডোডো, অপশান ডিতে লায়ন টেলড ম্যাকাক। ঝটপট বলো নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? তো এখানে কিন্তু সঠিক উত্তরটা অপশান সি ডোডো। ডোডো পাখিকে কিন্তু আর দেখা যায় না, এটা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। চলো পরের প্রশ্নে যাই। 48 নাম্বার প্রশ্ন, কীভাবে ধাতু শনাক্ত করা যায়? দারুণ প্রশ্ন। ধাতু কীভাবে শনাক্ত করবে? অপশান এ কিছু দিয়ে পিটলে ঢং ঢং করে আওয়াজ হয় না, অপশান বি চকচক করে না, অপশান সি খুব তাড়াতাড়ি গরম হয় না, অপশান ডি আওয়াজ তৈরি করে, চকচক করে, তাড়াতাড়ি গরম হয়। মানে অপশান এ বি সিতে যেগুলো না বলেছে, অপশান ডিতে সেগুলো সবগুলোকে হ্যাঁ বলেছে। তো ধাতু শনাক্তকরণ করতে গেলে যেহেতু পজিটিভ প্যাটার্ন, পজিটিভ কোশ্চিন, তো নেগেটিভ উত্তর হবে না। তো নাগুলো হয়তো এমনিই বাদ পড়ে গেল, তাহলে একটাই অপশান পড়ে থাকলো, সেটাই উত্তর। বা ধাতুর বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানি, ধাতু চকচক করে, তাড়াতাড়ি গরম হয়ে যায়, আওয়াজ তৈরি হয়, তাহলেই আমরা উত্তর পাবো। অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 48 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 49 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না? চামড়া থেকে উৎপন্ন হয় না কোনটা? লোহা, চুল, রক্ত, পালক। 49 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? ঝটপট কমেন্ট করে জানাও। এতজন ক্লাস করছো, লাইক এই কটা কেন? লাইক তো দিতে পারো, একটু লাইকটা করো, ভালো লাগবে। নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না? তো দেখবে রক্ত চামড়া থেকে উৎপন্ন হয় না, তাহলে অপশান সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, 50টা প্রশ্নই রাখা হয়েছে। তো নিচের কোন পেশির একদিক উন্মুক্ত? অপশান এ সাইটোরিয়াস, অপশান বি ক্লোটোরিয়াস ম্যাক্সিমাম, অপশান সি টিবিয়ারিল অ্যান্টেরিয়র, অপশান ডি জিওপা। এক মুখ উন্মুক্ত মানে খোলা।
তো ঝটপট এটার উত্তর তোমরা কমেন্ট করে জানাও এটার উত্তর কি হবে। এটা তোমাদের হোমওয়ার্কে রাখলাম, খুব সোজা প্রশ্ন ছেড়ে দিলাম তোমাদের উপরে, তোমরা এটা উত্তর করবে আশা করি, সবাই করবে। যারা পরে দেখবে তারা কমেন্টে জানাবে, যারা লাইভ দেখছো তারা লাইভে বলে দাও, যদি পারো কমেন্টে পরে বলে দিবে, কারণ লাইভ তো শেষ হয়ে যাবে, কেউ দেখতে পাবে না, তাই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এই উত্তরটা তোমরা বলার চেষ্টা করবে। এই আজকের আমাদের দুটো যে টেট 2013 এবং 2014 যে টেটটা 2015তে হয়েছে, সেই 13 এবং 15তে আসা টোটাল 50টা প্রশ্নের বিস্তারিত আলোচনা এবং তার উত্তর আমি বলার চেষ্টা করলাম। সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যে কটা একটু অসুবিধা ছিল সেগুলো তোমাদেরকে ডিসকাশন করে দিলাম, কেন অসুবিধা, কেন কি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে যখনই আমরা ক্লাস নিব বা ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওর সঙ্গে যুক্ত হতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।